বাংলা ভিউ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, সকালের এই শুভক্ষণে আপনাদের সাথে আমরা একত্রিত হয়েছি। গত দুদিন ধরেই আপনাদেরকে জানাচ্ছিলাম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া একটি ঘটনার সবিস্তার বর্ণনা জানাচ্ছিলাম। সেখানে একজন ইংল্যান্ড প্রবাসী নারী, তিনি ইংল্যান্ড যেতে চেয়েছিলেন, কিন্তু একটা কারণে দুর্ভাগ্যবশত তিনি আর ইংল্যান্ডে যেতে পারেননি এবং তাকে বাংলাদেশে থেকে যেতে হয়েছে। এবং তার যে অভিযোগ ছিল যে তার কাছ থেকে ঘুষ দাবি করা হয়েছে এবং বিমানবন্দরে যে কর্তারা আছেন তারা তাকে নানাভাবেই হ্যারাসমেন্ট করেছিলেন, এবং সেই হ্যারাসমেন্টের নানা ধরনের তথ্য উপাত্ত নিয়ে আমরা সরাসরি লাইভে এসেছি, তার কথা আপনাদের কাছে শেয়ার করতে চেয়েছি। এবং সেই লাইভের পরিপ্রেক্ষিতে কিন্তু যে ব্যাপারটি হয়েছে, গতকাল রাতে সেই ইংল্যান্ড প্রবাসী নারী, যিনি সিলেটের বাসিন্দা, তার বাসাতে কিন্তু বিমান বাংলাদেশ কর্মকর্তারা এসেছিলেন। এবং বিমান বাংলাদেশের কর্মকর্তারা আসার পরে ঠিক কি সুবিচার তিনি পেয়েছেন, কি আশ্বাস তিনি পেয়েছেন, সেটা জানার জন্য আমরা আজকে তার সাথে দেখা করতে এসেছি। কেমন আছেন? কালকে তো আপনার বাসায় রাত্রি বিমান বাংলাদেশের কর্মকর্তারা এসেছিলেন, ঠিক কি কথা হয়েছে এবং তারা কিভাবে এসেছেন আপনারা এখানে? আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলা ভিউকে আপনাদের জন্য, এবং সারা যত নিউজ করেছেন সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। যারা যারা আমাকে সাপোর্ট করেছেন এই টিভিগুলোর মাধ্যমে, এই নিউজের মাধ্যমে, সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। সবার কাছে আমার দোয়া রইল। আমি শুরু করতে চাই আপনাদের সাথে। আমাকে ফারুক সাহেব ফোন করেছেন প্রায় 5:30টার দিকে, বলছেন আমি একজন অতিথি হয়ে আপনার কাছে আসতে চাই। আমি জিজ্ঞেস করেছি স্যার কেন? তখন বলছেন আমি কি অতিথি হয়ে আসতে পারি না আপনার কাছে? আমি বলছি হ্যাঁ স্যার, অবশ্যই আসতে পারেন। তখন বলছি স্যার আমি নিরাপত্তাহীন ভুগতেছি। আপনারা কি আমার কথা শুনতে পারতেছেন? আমি নিরাপত্তাহীন ভুগতেছি স্যার, তে আমি আমার কিছু নিউজের বাইদেরকে রাখবো। তখন উনি বলছেন প্লিজ আপা নিউজের বাইদেরকে রাখবেন না। আমি বলছি ভাই, এটা নিউজে চলে গেছে, যেহেতু আমার নিউজের বাইয়েরা সাহায্য করছে আমাকে, আমি নিউজ ছাড়া আপনাদের সাথে কথা বলবো না। তখনই স্যার যখন আসছেন, এসেই ঢুকে, আমি তখন লাইভে ছিলাম একটা লন্ডনে প্রোগ্রামের সাথে। আমি ছিলাম না, আমার বাবা আমার বোনরা ছিল, রিসিভ করছে আমার চাচারা। স্যার এসেই ঢুকে জোর হাতে ক্ষমা চেয়ে বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে পাঠানো হয়েছে, আমরা অত্যন্ত দুঃখের সাথে লজ্জিত, আপনারা আজকে যা শাস্তি দিবেন আমরা তা মাথা পেতে নিব, আমরা আসছি আমাদের ভুলগুলা মানে শুধরানোর জন্য। এনিওয়ে আমার লাইভ শেষ হওয়ার পরে আমি সেখানে গিয়ে বসছি। যিনি আমার মুখের উপরে পাসপোর্ট ছুঁড়ে মেরেছিলেন উনি হচ্ছেন জাহিদুল হক সুমন, উনিও আসছিলেন। আমি একজন ভদ্র পরিবারের মেয়ে, ভালো মানুষের মেয়ে। আমার বাবা একজন ইসলামিক মাদ্রাসার টিচার ছিলেন, আমার চাচা একজন প্রিন্সিপাল, মাদ্রাসার প্রিন্সিপাল। সেহেতু আমাদের শিক্ষা হচ্ছে আমাদের ঘরে যদি দুশ্মনও আসে আমরা তাদেরকে সাদরে আপ্যায়ন করি। তো আমিও ওনাদেরকে সাদরে আপ্যায়ন করছি। এটার জন্য এই ফারুক সাহেব খুব খুশি হয়েছেন। আমার অনেক কিছু খুব ছিল, অনেক কষ্ট ছিল, আমার ভাই চাচা সবাই এখানে বসা ছিল, অনেক কিছু বলতে ছিল, আমি কিন্তু সবাইকে স্টপ করে রাখছি। শুধু আমি স্যারকে আমার কিছু যুক্তি দিছি। আমি বলছি অমর হায়াত স্যার চাইলে সেই দিনই এটা সমাধান হইতো। আমার উপরে মিথ্যা অভিযোগ আনা হয়েছে যে আমার সুটকেসের ডিসিশন নিতে না পারায় আমি যেতে পারি নাই। এই কথাটা আপনারা উইথড্র করুন। আর বলা হয়েছিল আমার কাগজপত্র ঠিক নাই। তখনই ওমর ফারুক স্যার বলছেন হ্যাঁ এটা একদমই সত্যি, আমি যে এটা নিউজ করতেছি এটা ওমর ফারুক স্যারও দেখবেন। স্যার বলেছেন আপনার কাগজ সব ঠিক ছিল, আপনার ব্যাগেজের সমস্যা বলছেন ওমর হায়াত সাহেব। আমি তখন ফারুক সাহেবকে ক্লিয়ার করে বলছি স্যার এই যে যারা বসা আছে সিসিটিভি ফুটেজ আছে, আপনি গিয়ে দেখবেন, অবশ্যই আপনি না দেখে এখানে আসেন নাই। আমি মানা করছি ওদেরকে যে যখনই আমার 3টা ব্যাগেজে 27 কেজি ছিল, আমি বলছি স্যার আমার ব্যাগেজ এখনও খুলি নাই, আপনারা দেখতে পারবেন আমার ব্যাগেজগুলো খুলি নাই। আমি একটা সুটকেস নিয়ে যেতে চাইছি। একজন প্রবাসী
যখন বাইরে যেতে চায়, একজন তাকে ওয়ার্নিং দেওয়া হয় যে কোনো প্রবাসী, মানে ইংল্যান্ডের ফ্লাইট হোক, যে কোনো ফ্লাইট হোক, তাকে ওয়ার্নিং দেওয়া হয় যে আপনার হাতে আর আধা ঘন্টা সময় আছে বা 15 মিনিট সময় আছে, তাড়াতাড়ি বোর্ডিং করেন। এই ধরনের কোনো ধরনের আমাকে ওয়ার্নিং দেওয়া হয় নাই। আমি সিসিটিভি ফুটেজে দেখবেন, একটার সময় আমি মানে এই ডেস্কে ছিলাম, যখন আমাকে দেখছে একা 3টা সুটকেস ইচ্ছা করে আমাকে করানো হয়েছে। তারপরে লাস্টে দিয়ে আমার লকেটর ফর্মের প্রিন্ট আউট বলছে। স্যারকে বললাম, স্যার লকেটর ফর্মের কি প্রিন্ট আউট জরুর ছিল? বলছে না, জরুর ছিল না। আমি বললাম পরে আমাকে লকেটর ফর্ম প্রিন্ট আউট হয় নাই, ওরা দিছে, কিন্তু মেইন উদ্দেশ্য ছিল টাকা, যে কোনোভাবে এই মহিলার কাছে আমরা টাকা হাতায়া নিয়ে ওকে ফ্লাইট যখন শেষ হয়ে আসবে, ওর কিছু করার থাকবে না, ওকে আমরা ফ্লাইটটা দিব না, মানে ফ্লাইটটা দিব টাকা দিলে। তো যেহেতু যখন আমার 52-53 কেজি হয়ে গেছিল, তখন আমি বলছি আমি এই সুটকেস নিব না, আমি 2টা সুটকেস নিব না। আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতেছি, আমি বলছি 2টা সুটকেস নিব না। আমার নেফিউ বাইরে দাঁড়ানো, আমি সুটকেস নিব না। তখন ওরা বলছে যে এই 26,000 টাকা দাবি করছে আমাকে। তখনই আমাকে পাগল বলে জাহিদুল হক সুমন পাসপোর্ট ছুঁড়ে মারছে। কালকে আসা পরে ও মিথ্যা বলতেছে, ও এই কাজ করে নাই। আমি বলছি স্যার, জাহিদুল হক সুমনের সাথে আমার কোনো দিনেরই পরিচয় নাই। আমি উনাকে প্রশ্ন করছি এখানে বসে, স্যার আপনি আমাকে চিনেন? বলছে না, আমি আপনাকে চিনি না। আমি বলছি আনিস স্যারকে, আনিস স্যার আপনি আমাকে চিনেন? উনি বলছেন জি না, চিনি না। আমি বলছি আনিস স্যার, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, উনাকে আমি কেন ধিক্কার জানাচ্ছি। আপনারা বসে ডিসাইড করেন যে আমি এক স্যারকে সালাম দিতেছি আর আরেক স্যারকে ধিক্কার জানাচ্ছি কেন? তখন ওনারা বলছেন আমরা বুঝতে পারছি। আর ওই আরেক যে অফিসার বলছিল হিউম্যানিটি নাই ওদের মধ্যে, ও পাওয়ার বসে খাটাইছে। আমি বলছি স্যার তাইলে আপনি বলেন, আমি ফারুক স্যারকে বলছি আপনি বলেন যে আপনার সদস্যদের কারণে আমি যেতে পারি নাই, না আমার ভুলে যেতে পারি নাই, এই জিনিসটা আপনি এখানে পরিষ্কার করে দিয়ে যান। তখন তিনি বলছেন আমাকে, আমি জানি বোন, আমি সব বুঝছি, আমাদেরকে মানুষ মাত্র ভুল হয়েছে, আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখুন, আমরা তো আসছি মাপ চাওয়ার জন্য। আমি বলছি স্যার আমি সেদিনই খুশি হয়ে গেছি যেদিন বিমান অফিসে আপনার ঘরে আপনার বিমান অফিসে আপনার অফিসে ডেকে আমাকে নিয়ে গেছেন। আপনি আমার কাছে, আপনি কিচ্ছু না জেনে, কোনো মানুষের প্রেশার ছাড়া, নিউজের প্রেশার ছাড়া আপনি আমার কাছে যখন জোড়হাতে মাপ চাইছেন এই ভিডিওগুলো দেখে যে এই রকম অমানবিকতা আমার সাথে করা হয়েছে, তখনই আমি আপনাকে মনে করছি আপনার মতো অফিসার যদি প্রতিটা গড়ে আসে, প্রতিটা অফিসে আসে, এই রকম কুলাঙ্গার অফিসার কোনো ডিপার্টমেন্টে থাকবে না। আর অমর হায়াত স্যারের কথা আমি বলি, অমর হায়াত স্যার যদি চাইতেন সেই দিন আমার ফ্লাইট হতো। উনি এখন দেখাবেন এই সেইটে, আমাকে কালকে উনি ফোন দিছেন, আমি মানি না। আমি যখন অমর হায়াত স্যারকে বলছি স্যার এই হয়েছে, বলছি ঠিক আছে আপনি লিখে যান, আপনি জিও করেন, আমি দেখে দিব না। আমি একজন সিটিজেন, ব্রিটিশ সিটিজেন, টাকা দিয়ে ফ্লাইট বুকিং করছি, আমার বাচ্চা কান্না করতেছে, আমি হাতে পায়ে ওদের ধরছি। আজকে আমার ঘরে শুধু মাপ চাইলে কি মাপ হয়ে যায়? আমি যে মেন্টাল প্রেশার নিছি, সেই প্রেশারের দায়িত্ব কে দিবে? বাইরে টাকা গেলে টাকা আসে, আমাকে হয়তো ওরা ক্ষতিপূরণ দিয়ে দিবে, কিন্তু আমার বাচ্চার কান্না তো কেউ থামাতে পারবে না, আমার কান্না কেউ থামাতে পারবে না। আমি সারা দিন, আমি কাল খাই নাই, আমি পরশু খাই নাই, আমি আমার ঘরে আমার বাচ্চা বলে মা কেন তোমাকে ওরা প্লেনে তুলে নাই, কেন তুমি কি নটি করেছো, এই একটি কথা আমার বাচ্চা আমাকে জিজ্ঞেস করতেছে, আমি আনসার দিতে পারতেছি না। 4 অগস্টের আমার ফ্লাইট দিছে, আমি জানি ভাই, আমি যাবো ভাই, ইসলামে বার্থডে বলতে কোনো শব্দ নাই, কিন্তু মায়ের বুকে আমার এই বাচ্চাটা, আজ আমার সমস্ত পরিবার জানে আমার বুকে ঘুমায়, শুধু আমার বাবার অসুস্থতার কারণে আমার 9 বছরের বাচ্চাটাকে ফেলে আসছি। আমার বাচ্চা আমার বুক ছাড়া ঘুমায় না,
আমার হাজবেন্ড ফোন করে বলতেছে 3 দিন হসপিটাল নিয়ে গেছে আমার বাচ্চাকে, সারাক্ষণ মা মা করে কান্না করে। এই বার্থডের দিনে এই কুলাঙ্গার অফিসারদের জন্য আমি কোয়ারেন্টাইন হোটেলে থাকতে হবে। আমার বাচ্চা বসে কান্না করবে করে, আমার মা নাই। এর জবাব কে দিবে রে ভাই? আমার যে কষ্ট, আমি বার্থডের কথা বলতেছি না, ইসলামে কোনো বার্থডে নাই, কিন্তু একটা বাচ্চা তার মায়ের বুকে থাকতে চায়। খোদার কসম রে ভাই, আমার বাচ্চা আমার বুকে ঘুমায় জন্ম থেকে এখন পর্যন্ত, 9 বয়স হয়ে গেছে, ওর বাপকে পর্যন্ত জায়গা দেয় না। এই আমার বুকে এইরকম করে ঘুমায়, কারণ ও আমার সাথে অ্যাটাচ বেশি। সেই মা 2 মাস 10 দিন থেকে না আমি এইরকম বলছি এই সুমন স্যারকে, স্যার আমি আপনার পায়ে ধরতেছি, আমি একজন অসুস্থ মানুষ, আমি সব হারিয়ে আমি বাংলাদেশে আসছি, আমাকে যেতে দিন স্যার। আমার এই কান্নার দাম কি দিতে পারবে এই ডিপার্টমেন্ট? আমার হয়তো ক্ষতিপূরণ দিতে পারবে। আমি প্রধানমন্ত্রীর কাছে একটি কথা বলতে চাই, উনি নারী, আজকে যদি উনার জয় এইরকম ছোট্ট শিশু হয়ে কান্না করতে উনি আটকা পড়তেন, উনার কি করতেন? আমি সারা বিশ্বের কাছে জানতে চাই যে একটি মা তার বাচ্চার জন্মদিনে পাশে থাকতে পারবে না শুধু ওই কুলাঙ্গারদের জন্য, সেই মায়ের মধ্যে কি করতেছে? ভিতরে আমার ভিতর ফেটে যাচ্ছে কান্নায়। আমার কান্নার দাম কেউ দিতে পারবে না ভাই, যাওয়াটা বড় না। আমি যে ডিপ্রেশনে ভুগতেছি, আমি একজন ডিপ্রেশন রোগী, সেইটার দাম কে দিবে? ওরা স্বীকার করে গেছে আমার ব্যাগেজের জন্য না, ফারুক স্যার স্বীকার করে গেছে আমার ব্যাগেজের জন্য না, ওদের কুলাঙ্গার ঘুষের টাকা চাইছে ইনডাইরেক্টলি, ওদের জন্য আমি যেতে পারি নাই। এইটা আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি যে এইটা উনি ডাইরেক্টলি বলেন নাই, এরকম বলছেন আমাদের কিছু মিস্টেকের জন্য আপনি যেতে পারেন নাই। কেউ বলবে না তো আমার ছেলেরা ঘুষ নেয়, এটা উনাদের উপরে নিতে পারেন না উনি, কিন্তু উনি আমাকে যথেষ্ট সম্মান দিয়ে বলছেন আমাদের ভুলের জন্য আমি দুঃখিত। আমি স্যারের উপরে খুশি, ধন্যবাদ স্যার আপনি আসার জন্য। আনিস স্যারের উপরে খুশি, কিন্তু আমি ওমর হায়াত স্যারের উপরে খুশি না। ওমর হায়াত স্যার একজন সিলেটি, আমি এরকম বলছি স্যার আপনারও মেয়ে আছে, হয়তো আমার মতো একটা মেয়ে আছে, নইলে নাই থাক, আপনার বোন আছে স্যার, আমি বিচার পাই নাই স্যার, কিন্তু আমার কান্না উনি শুনেন না। আমি দাঁড়ায় চিৎকার করে কান্না করছি, আমি এর কোনো দোষ নাই, আমাকে যেতে দিন, আমি সুটকেস চাই না, আমাকে যেতে দে নাই রে ভাই। আমার এই কান্না যদি দুনিয়ার মানুষ শুনে থাকে, সবাই যেন এর বিচার চায়, সবাই যেন এদেরকে শাস্তি হয়। আমি জাহিদুল হক সুমনের বিচার চাই। আমি আরো 3টা অফিসার, আমি এদের নাম জানি না, আমি ওদের ছবি দিছি, এই 3টা আমি এদেরকে ট্রান্সফার করা কোনো বিচার না, এদেরকে সাসপেন্ড করা বিচার হইতেছে। এরা যদি সাসপেন্ড হয় তখন বুঝবে যে একটা মায়ের কান্নার দাম একটা মিনিটের জন্য। আমি কয়েকদিন আগে পেপারে দেখছিলাম একটা ছেলেকে পুলিশ মারছিল, মেরে ওকে জেলের মধ্যে মেরেছিল, ওর মায়ের কান্নার। আজকে আমি আরেক মা কান্না করতেছি, আমি জানি না ওই মা বিচার পাইছে কিনা, কিন্তু আমি মা, আমি ইংল্যান্ড পর্যন্ত যাব, আমি চেষ্টা করবো যেন সিলেট টু লন্ডন বিমান বন্ধ হয়ে যায়। এই রকম যদি চলতে থাকে, আমাদের রেমিডেন্সে চলতেছে এই বাংলাদেশ, আমরা রেমিডেন্স যোদ্ধা, এর বিচার যদি না হয় আমি ইংল্যান্ড পর্যন্ত গিয়ে আমি ব্রিটিশ হাই কমিশন পর্যন্ত যাব এইগুলা এভিডেন্স নিয়ে। আমি চাইব এইগুলা যেন বন্ধ হয়, যদি আমাদের প্রধানমন্ত্রী এর সঠিক বিচার না করেন, আমি চাইব এটা যেন বন্ধ হয়ে যায়, তখন এই কুলাঙ্গারগুলার উপযুক্ত শাস্তি হবে। আমি চাই না ব্রিটিশ বাংলাদেশ এয়ারলাইন্স বন্ধ হোক, কারণ এইটা আমার দেশ, আমার সোনার বাংলা। আমি চাই, আমি জানেন ভাই, আমি এমিরাটসে ডিসকাউন্ট পাই,
10% ডিসকাউন্ট পাই, আমি 400 পাউন্ডে ফ্লাইট পাই, আমি 800 পাউন্ডে ফ্লাইট করে আসি শুধু বাংলাদেশের বাংলাদেশে ভালো উপার্জনের জন্য, ওদের মানে জিনিসটা ভাড়ার জন্য। আমি কোনো দিন কালো টাকা পাঠাই নাই। আপনি যদি বলেন আমি লিস্ট দেখাবো, আমি ব্যাংকের মারফতে টাকা পাঠাই, কারণ বাংলাদেশের জন্য। এই জন্য আমরা বলি আমরা রেমিডেন্স যোদ্ধা। আমি বসে খাই নাই, আমি জিন্দেগিতে বসে খাই নাই, আমি উপার্জন করে খাই, কিন্তু আমার প্রতিদান আজকে আমি পেয়ে গেছি। আমি রেমিডেন্স যোদ্ধা, প্রতিদান পাইছি। আমি মানহানি, আমি ইজ্জত হানি, আমি লুটফার হয়েছি ঘুষের জন্য, শুধু ঘুষের টাকার জন্য আমি অপমানিত হয়েছি। ধন্যবাদ আপনাদের সবাই। আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। আপনার যাত্রা শুভ হোক, সেটাই বলতে পারি শুধু। দর্শক, যেমনটা শুনছিলেন, অনেকটা আবেগপ্রবণ যে কথাবার্তা জামিলা আলম জানাচ্ছিলেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া সেই ঘটনাটি, এবং একটা অন্যায়ের বিরুদ্ধে যখন একজন মানুষ মাথা তুলে দাঁড়ান, তখন কিন্তু পুরো সিস্টেমটার মধ্যেই একটা বদল আসে। বিমানবন্দরে যাত্রী সেবার নামে যাত্রী হয়রানির অভিযোগ দীর্ঘদিনের পুরনো, এবং যারা বিশেষ করে ইংল্যান্ড আমেরিকা প্রবাসী আছেন, তারা কিন্তু এই বিমানবন্দরগুলোতে নানাভাবেই হয়রানির শিকার হন। সেগুলো আমরা কখনো জানি না, কিন্তু যখন জামিলা আলমের মতো কেউ প্রতিবাদ করেন, জামিলা চৌধুরীর মতো যারা প্রতিবাদ করেন, তখন কিন্তু এই ব্যাপারগুলো কমিউনিটির সামনে চলে আসে। এবং আমরা আপনাদেরকে জানাতে চাই, আমাদের ভিডিও যেটি আমরা পোস্ট করেছিলাম, সেই ভিডিওতে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কমেন্টস করেছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে এই ব্যাপারে আশু পদক্ষেপ নেওয়ার জন্য তিনি বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলেছিলেন, এবং তারই পরিপ্রেক্ষিতে গতকাল থেকেই জামিলা চৌধুরীর বাসায় মানুষজন এসেছেন। এবং দর্শক, যেটা বলছিলাম যে এই যে সিস্টেমের যে গলতটি আছে, সেই সিস্টেমের গলতটি অতি সত্বরই শেষ হয়ে যাবে, এবং জামিলা চৌধুরীর মতো আর কোনো যাত্রীকে যেন কখনোই বিমানবন্দরে গিয়ে কোনো ঝামেলায় পড়তে না হয়, এবং যারা কর্মকর্তারা আছেন তারা যেন এই সিলেটের মানুষজনের পাশে দাঁড়ান। সিলেটের যেসব মানুষজন সরাসরি বিভিন্ন দেশে বাইরে চলে যান, তাদের প্রতি যেন সদয় হন এবং সেবামূলক আচরণ করে, সেটাই আমরা প্রত্যাশা করতে পারি। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।